হঠাৎ করে একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়। কিন্তু এই মেয়েটিকে কে কিডন্যাপ করে নিয়েছিল? আর এরপরে শুরু হয় ব্ল্যাকমেলের মতো ভয়ঙ্কর এবং নোংরা খেলা। তো এই ব্ল্যাকমেলের মতো নোংরা খেলার পেছনে আসল মাস্টারমাইন্ড কে ছিল, আর এর কারণই বা কি ছিল, সেটা জানলে আপনিও অবাক হবেন। মুভিতে একের পর এক টুইস্ট আসতেই থাকবে, তাই যারা সাসপেন্স মুভি পছন্দ করেন তাদের কাছে মুভিটি অবশ্যই ভালো লাগবে। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তাই আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় 2025 সালে মুক্তি পাওয়া মুভি ব্ল্যাকমেল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে বিজনেসম্যান অশোককে দেখা যায় তার স্ত্রী অর্চনা আর তাদের একমাত্র ছোট্ট মেয়ে অনুকে নিয়ে ওটিতে একটি ট্রিপে যাচ্ছিল। সে যখনই পাহাড়ি রাস্তার বাঁকে আসে ঠিক তখনই তার সামনে একটা গাড়ি চলে আসে। অশোক অনেক কষ্টে সে গাড়িটাকে সাইড করে নেয়, আর যার ফলে অ্যাক্সিডেন্টটা আর সেখানে হয় না। কিন্তু অশোক এখানে প্রচন্ড রেগে যায়। তখনই বিপরীত গাড়ি থেকে রমেশ নামের আরো একটি লোক নেমে আসে। দুজনেই সেখানে দাঁড়িয়ে এটা নিয়ে ঝগড়া করতে থাকে। রমেশ সেখানে রেগে গিয়ে বলতে থাকে, তোমার জন্য আমার গাড়ি ড্যামেজ হয়েছে, তোমাকে এই জরিমানা দিতে হবে। অশোক বলতে থাকে, দোষটা আমার নয় তোমার, তুমি উল্টো দিক থেকে আসার সময় হর্ন বাজিয়ে আসুনি, এছাড়া তুমি উল্টো পথ দিয়ে আসছিলে, তাই এটা আমি কখনোই করব না। আর এভাবেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। আর তাদের এই ঝগড়া দেখে অর্চনা গাড়ি থেকে নেমে আসে, অশোককে শান্ত করে আর বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ঝগড়া করো না, ওনাকে কিছু টাকা দিয়ে চলে এসো। এরপরেই অশোক না চাওয়া সত্ত্বেও রমেশকে 500 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে সে অর্চনাকে নিয়ে আর গাড়িটি নিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু অশোকের রাগ তখনও কমেনি। সে আসার সময় অর্চনাকে বলতে থাকে, তোমরা যদি আমার সাথে না থাকতে, আমি যদি একা আসতাম, আমি ওকে দেখে নিতাম, আমি ওকে একটা টাকাও দেব না, পুরোপুরি দোষটাই ওর। এছাড়া এখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। অনু কি ভয় পেয়েছে নাকি ও ঘুমিয়ে পড়েছে? যখনই পেছনে ফিরে তাকায় তারা অবাক হয়ে যায়, কারণ গাড়ির ভেতরে অনু ছিল না। সিন কাট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মানি নামের একজন লোককে দেখানো হয়। এই মানি একটি ফার্মা কোম্পানিতে জব করত, আর যে ফার্মা কোম্পানির মালিক ছিল চিদাম্বরম। সেখানে মানিকে দেখার পরে চিদাম্বরম তাকে ডাকে আর একটি পার্সেল দেয়, এছাড়া একটি মেডিকেল স্টোরের নাম বলে, আর সেখানে যেই এই পার্সেলটা ডেলিভারি করে দিয়ে আসতে বলে। এই চিদাম্বরম একটু রাউডি টাইপের লোক। চিদাম্বরম মানিকে বলে, এই পার্সেলটা সাবধানে নিয়ে যেও, কারণ এটা একটু স্পেশাল। মানি আসলে এই ফার্মা কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। এরপরে মানি ব্যান নিয়ে বের হয়ে পড়ে বিভিন্ন মেডিকেল স্টোরে ওষুধ ডেলিভারি করার জন্য। তেমনি একটি মেডিকেল স্টোরে মানির গার্লফ্রেন্ড রেখা কাজ করত। মানি সেখানে যাওয়ার পরে রেখা তাকে পাশে ডেকে নেয়। সেখানে রেখাকে দেখেই মানি বুঝতে পেরে যায় কিছু একটা হয়েছে, কারণ রেখা খুবই নার্ভাস ছিল। মানি রেখাকে আশ্বস্ত করে যা হয়েছে খুলে বলার জন্য, সে সবকিছু ঠিক করে নেবে। এরপরেই রেখা বলে সে প্রেগনেন্ট, আর এখনো তাদের বিয়ে হয়নি, সে সমাজে মুখ দেখাবে কি করে, আর এই জন্যই চাইছে সে এই বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবে, অর্থাৎ নষ্ট করে ফেলবে। কথাটা শুনে কিছুটা অবাক হয়ে যায় মানি। একটু পরেই সে ভেবে বলে, দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমরা চাইলেই বিয়ে করে নিতে পারি, এই বাচ্চাটাকে নষ্ট কেন করতে হবে? এছাড়া তুমিও অনাথ, আমিও অনাথ, আমাদের কারোরই ফ্যামিলির পিছুটান নেই, তাই আমরা চাইলে নিজেরাই একটা ফ্যামিলি স্টার্ট করতে পারি। এরপরে মানি রেখাকে বুঝিয়ে তার এক বন্ধুর বাসায় নিয়ে আসে, আর সেই বন্ধুটা হচ্ছে রমেশ। রমেশ এবং তার স্ত্রী সবকিছু জানার পরে তারা দুজনেই রেখাকে বোঝাতে থাকে যে তোমরা চাইলেই ফ্যামিলি স্টার্ট করতে পারো, বাচ্চাটা নষ্ট করার কি দরকার। এতে রেখাও মেনে যায়, আর এরপরে তারা হসপিটালে চলে আসে রেখাকে চেক আপ করানোর জন্য। ঠিক তখনই চিদাম্বরম মানিকে কল করে এবং সেই পার্সেলটার কথা জিজ্ঞেস করে, মানি কি সে পার্সেলটা ডেলিভারি করেছে কিনা। এখন মানি চিদাম্বরমকে মিথ্যে বলে, কারণ একটু পরেই সে ডেলিভারি করবে, আর এই জন্য মানি চিদাম্বরমকে বলে হ্যাঁ, সে পার্সেলটা একটু আগে সে ডেলিভারি করে ফেলেছে। কথা শেষ হওয়ার পরে রেখা মানিকে বলে, মনে হয় তোমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি চলে যাও, আমি একাই অটো নিয়ে চলে যেতে পারবো। একটু পরেই যখন তারা হসপিটাল থেকে বের হয়, দেখতে পায় মানির সেই ভ্যানটা সেখানে নেই। মানি হতবাক হয়ে যায়, আর তাড়াতাড়ি টেনশনে সে হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখতে পায়, আর তখনই দেখে একজন মাস্কওয়ালা লোক সেই ভ্যানটা সেখান থেকে নিয়ে গেছে। মানি কি করবে বুঝতে না পেরে চিদাম্বরমের কাছে আসে এবং তাকে সবকিছু খুলে বলে, কিন্তু চিদাম্বরম প্রচন্ড রেগে যায় আর মানিকে মারধর করতে থাকে, বকাঝকা করতে থাকে। মানিও একটু রেগে যায়, বলে, আরে বস, পুলিশে কমপ্লেন করলে সে ভ্যানটা আমরা উদ্ধার করতে পারবো, এছাড়া সেই ওষুধের দামটা না হয় দিয়ে দেবো, আর বাকি রইল পার্সেলটার মূল্য কতই হবে, 500, 1000,
আমি তোমাকে সেটা দিয়ে দেব, না হয় আমার বেতন থেকে কেটে নিও। চিদম্বরম বলে, আরে গাধা, সেই পার্সেলটার দাম 50 লাখ টাকা। মানি অবাক হয়ে যায় আর বলে, ওইটুকু একটা পার্সেলের দাম 50 লাখ টাকায় কি করে হয়? ওটার ভিতরে কি এমন ওষুধ ছিল? তখনই চিদম্বরম বলে, ওটার ভিতরে ওষুধ নয়, বরং কোকেন ছিল। মানি বলে, তার মানে এতদিন আপনি আমাকে না বলে আমাকে দিয়ে স্মাগলিং করিয়েছেন? চিদম্বরম বলে, ও তুমি জানো না, আমি তো ভেবেছি তুমি এসব জেনে বুঝে করছো। এরপরে চিদম্বরমের ইশারায় চিদম্বরমের লোকেরা মানির গার্লফ্রেন্ড রেখাকে কিডন্যাপ করে নেয়। চিদম্বরম মানিকে অর্ডার দেয়, আমি এত কিছু জানি না, তোমার গার্লফ্রেন্ড আমার কাছে রইল, তুমি আমার মাল আমাকে দিয়ে যাবে, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে। ব্যাস, মানি অবাক হয়ে যায় আর চিদম্বরমকে রিকোয়েস্ট করে যে তার গার্লফ্রেন্ডের শরীর ভালো না আর সে তার জীবনের একমাত্র ভরসা। কিন্তু চিদম্বরম কোনো কথাই শোনে না, বলে কোকেন দিয়ে যাও, তোমার গার্লফ্রেন্ডকে তোমার সাথে নিয়ে যাও। মানি বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে এবং রমেশকে এসে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পরে রমেশ নিজেও অবাক হয়ে যায় আর এরপরে দুজনে একত্রে বুদ্ধি করে চলে যায় সে লোকের কাছে যেখানে পুরাতন এবং চুরি গাড়িগুলো বিক্রি করা হয়। আর সেখানে যাওয়ার পরে মানি তার পিকআপ ভ্যানটা দেখতে পায় আর সেই লোকের কাছে জানতে পারে এই পিকআপ ভ্যানটা মারি নামের একজন লোক বিক্রি করে গিয়েছে আর এই মারি চিদম্বরমের কাছে আগে কাজ করত। এছাড়া তারা জানতে পারে মারি এই পিকআপ ভ্যানটা চুরি করেছে সেই পার্সেলটার জন্যই, অর্থাৎ কোকিনের জন্য। মানি এরপরেই চিদম্বরমকে কল করে আর সবকিছু খুলে বলে যে আপনার পিকআপ ভ্যানটা চুরি করেছে আপনার কাছেই কাজ করা মারি নামের একজন লোক, যে আপনার কাছে আগে কাজ করত আর সে স্পেশালি সে পিকআপ ভ্যানটা চুরি করেছে সেই কোকেনের জন্যই। কিন্তু মানির এই কথাটা চিদম্বরম বিশ্বাস করে না। সে বলে, আমি এত কিছু জানতে চাই না, তুমি সেই কোকেন দিয়ে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাও, নয়তোবা আমি তোমার গার্লফ্রেন্ডকে মুম্বাইতে বিক্রি করে দেব। মানি আরো বেশি হতাশ হয়ে পড়ে। এরপরেই অরুণ নামের একজন লোককে দেখানো হয়। এই লোকটার মূল পেশাই হচ্ছে ব্ল্যাকমেল করা। প্রথমে সে মহিলাদের পরকীয়ার জালে ফাঁসায় আর এরপরেই তাদের সাথে ঘনিষ্ঠ হয় আর ঘনিষ্ঠ হওয়ার পরেই গোপনে তাদের অন্তরঙ্গ ভিডিও করে তাদেরকে পরে ব্ল্যাকমেল করে। ঠিক তখনই দেখা যায় অরুণ সেখানে তারি করা একটা গোপন ভিডিও দেখছিল যেখানে সে একটি মহিলার সাথে অন্তরঙ্গ হয়েছিল। আর শকিং ব্যাপার হচ্ছে ভিডিওতে যে মহিলাটিকে দেখা যাচ্ছে সে আর কেউ নয়, অশোকের স্ত্রী অর্চনা, অর্থাৎ অর্চনাকেও সে একইভাবে ফাঁসিয়েছে আর এখন ব্ল্যাকমেল করে তার কাছ থেকে 1 থেকে 2 কোটি টাকা চাচ্ছে। অরুণ বলে সে যদি এই টাকাটা তাকে না দেয় তাহলে এই ভিডিওটা সরাসরি সে অশোককে দেখিয়ে দেবে। অর্চনা অরুণকে রিকোয়েস্ট করে সে যেন এমন কোনো কিছু না করে, তাহলে তার সংসারটাই ভেঙে যাবে। অর্চনা বলে সে একজন হাউসওয়াইফ, তার পক্ষে 1 থেকে 2 কোটি টাকা ম্যানেজ করা একেবারেই অসম্ভব। আর এরপরেই সে অরুণকে 10 লাখ টাকা দেয় আর বলে এরপরে থেকে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করো না প্লিজ। এরপরে মানি আর রমেশ কোথাও যাচ্ছিল বাইক করে। বাইকের তেল শেষ হয়ে যাওয়াতে তারা ফিলিং স্টেশনে চলে আসে তেল ভরার জন্য। কিন্তু সেখানে তেল ভরার পরে সেখানকারই একটি ছেলের সাথে রমেশ এবং মানির একটু ঝামেলা হয়ে যায়, যার ফলে তারা ঝগড়া করে তেলের টাকা না দিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপরই তারা চলে আসে লোকাল এক গুন্ডার কাছে। মানি লকাকে বলে আসলে মারি নামের একজন লোক চিদম্বরমের একটা পার্সেল যেটার ভিতরে কোকেন রয়েছে সেটা চুরি করে নিয়ে গেছে। আর এই মারি একটা সময় চিদম্বরমের হয়ে কাজ করত। ঠিক তখনই দেখা যায় সেখানে অরুণ চলে আসে আর সে লকার সাথে কথা বলতে থাকে। তাকে একটা অফার করে যে আপনাদের একটা বাচ্চা চুরি করতে হবে আর সেই বাচ্চাটা চুরি করার পরে আপনারা সেখান থেকে ভালো একটা কমিশনও পাবেন। কিন্তু লকা এতে রাজি হয় না। তারা ক্রাইম করতে পারে কিন্তু তারা কখনো ছোট বাচ্চাদের কিডন্যাপ করে না। অরুণ যার ফলে সেখান থেকে চলে আসে। কিন্তু আসার সময় অরুণ সেখানে মানি এবং রমেশকে দেখতে পায় এবং তাদের অবস্থা বুঝতে পারে। এরপরে অরুণ মানি আর রমেশকে অফার করতে থাকে যে ছোট্ট একটা বাচ্চাকে কিডন্যাপ করতে হবে। আর এরপরেই সে তার বাবার সাথে কথা বলে সেই বাচ্চাটির বাবার কাছ থেকে বিশাল অঙ্কের একটা টাকা হাতিয়ে নেবে আর এরপর থেকে সেখান থেকে ভালো একটা কমিশন সে তাদেরও দিয়ে দেবে। কিন্তু মানি এতে রাজি হয় না একেবারে। কিন্তু রমেশ তাকে বোঝাতে চেষ্টা করে যে সেই প্যাকেটটা যদি সে চিদম্বরমকে দিতে না পারে তাহলে রেখার কি হবে। রেখা প্রেগনেন্ট, তাকে যে করেই হোক টাকা জোগাড় করতে হবে, নয়তো পার্সেল। আর এই পথটা ছাড়া এখন তাদের হাতে আর কোনো পথ খোলা নেই। অবশেষে মানিও রাজি হয়ে যায়। অরুণ অশোক এবং অর্চনার সব ডিটেলস দিয়ে দেয় এবং বাচ্চা মেয়েটির ডিটেলসও দিয়ে দেয়। এরপরে যখন তারা জানতে পারে অশোক এবং অর্চনা ওটি যাচ্ছে, তারাও একটা গাড়ি নিয়ে উল্টো দিক থেকে রওনা হয় যাতে করে তারা তাদের মুখোমুখি হতে পারে। আর প্ল্যান করেই রমেশ অশোকের গাড়ির সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করায় যাতে করে সেখান থেকে গাড়িটা থেমে যায়। এরপরে অর্চনা এবং অশোক যখন রমেশের সাথে কথা বলছিল
অর্থাৎ ঝগড়া করছিল, ঠিক ওই সময়টাতে গাড়ির কাছে লুকিয়ে চলে আসে মানি। আর মানি সেই ছোট্ট মেয়েটাকে কিডন্যাপ করে নেয়। এরপরে মানি আর রমেশ চলে আসে অরুণের কাছে। আর তখনই আমরা একটা টুইস্ট জানতে পারি, সেটা হচ্ছে মানি যখনই সে বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করার জন্য গাড়ির কাছে গিয়েছিল, সে দেখতে পেয়েছিল সেই গাড়ির ভেতরে বাচ্চা মেয়েটি নেই। মানি আর রমেশ বলে, তুমি আমাদের ভুল ইনফরমেশন দিয়েছ, হয়তো বাচ্চা মেয়েটি তার বাবা মার সাথে ওটিতে আসেইনি, আর আমরাও বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করতে পারিনি, তাই তোমাকেও আর আমাদের টাকা দিতে হবে না। এই বলে তারা দুজন সেখান থেকে চলে আসে। এদিকে অশোককে দেখা যায় অনুর কিডন্যাপিং হওয়ার ব্যাপারটা সে পুলিশ অফিসার কারণকে জানিয়ে দেয়। পুরো ঘটনা শোনার পরে পুলিশ অফিসার কারণ বলে, যেহেতু এখনো অপহরণের টাকার জন্য কোনো ফোন আসেনি, তাহলে একটু চিন্তার বিষয়। আমি আনঅফিসিয়ালি একটা টিম এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য লাগিয়ে দিচ্ছি, তুমি টেনশন করো না। আর তোমার কাছে যদি কোনো ফোন আসে তাহলে অবশ্যই সেটা আমাকে বলবে। এদিকে অর্চনা একেবারেই হতাশ হয়ে পড়েছিল অনুকে হারিয়ে। সে তার মেয়ে অনুকে এক মুহূর্তের জন্য বলতে পারছিল না। অশোক বারবার তাকে শান্ত করার চেষ্টা করছিল। এরপরে অর্চনা যখন মন খারাপ করে বসেছিল, তখনই দেখা যায় অরুণ তাকে বারবার কল করে যাচ্ছিল। অর্চনা বারবারই সেই কলটা কেটে দিচ্ছিল। এতে অরুণ প্রচন্ড রেগে যায়। এরপরে মাঝরাতে অরুণ ব্যালকনির মাধ্যমে পাইপ পেয়ে অর্চনার রুমে চলে আসে এবং বলে, তুমি কি ভেবেছ তুমি আমার ফোন কেটে দেবে আর আমি তোমাকে ছেড়ে দেব? তুমি ভুলে যেও না, এখনো তোমার প্রাইভেট ভিডিও আমার কাছে রয়েছে। অর্চনা বলে, তুমি আমাকে মাফ করো, আমার ছোট্ট মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে, আমি এখন অনেক টেনশনে আছি। এছাড়া যে কোনো সময় অশোক আমার রুমে চলে আসবে, তুমি এখনই চলে যাও। ঠিক তখনই অরুণ যে ব্যালকনি দিয়ে এসেছিল ঝাঁপ দিয়ে, সেটার আওয়াজ শুনতে পায় অশোক, আর তার ঘুমটা ভেঙে যায়। সে ওপরে আসতে শুরু করে। এদিকে অরুণ অনুর কিডন্যাপ হওয়ার কথা শুনে অর্চনাকে বলে, আমি ভেবেছিলাম আমি তোমার মেয়েকে কিডন্যাপ করে তোমার হাজবেন্ডের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেব, কিন্তু সে আমার হাত থেকে ফসকে গেছে। তার আগেই শুনলাম সে কিডন্যাপ হয়ে গেছে। আসলে তুমি কি আমার প্ল্যানটা জেনে গিয়েছিলে, নাকি তুমি নিজের মেয়েকে কিডন্যাপ করে এখনো অভিনয় করছো? অর্চনা বলে, আমি অনুর জন্য এমনিতেই অনেক টেনশনে রয়েছি, তোমার এসব উল্টোপাল্টা কথা শুনতে আমি একদমই রাজি নই, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। ঠিক ওই সময়টাতে অশোক দরজা নক করে, আর দরজা খুলে ভেতরে ঢুকেই সে দেখতে পায় অর্চনা শুয়ে রয়েছে, আর ইতোমধ্যে অরুণও সেখান থেকে চলে গেছে, যার ফলে অশোকের কোনো সন্দেহ হয় না। এদিকে অনুকে যদি অরুণ, মানি এবং রমেশ কিডন্যাপ নাই করে থাকে, তাহলে অনু আসলে কি হয়েছিল, সেই গাড়ি থেকে কোথায় গিয়েছিল? তখনই আমাদের একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখনই অশোক এবং অর্চনা রমেশের সাথে ঝগড়া করছিল, ঠিক ওই সময়টাতে অনু একাই গাড়ি থেকে নেমে গিয়েছিল। আসলে তার হাতে থাকা বেলুনটি গাড়ির জানালা দিয়ে বাইরে বের হয়ে গিয়েছিল। অনু সেটা নেয়ার জন্যই গাড়ি থেকে নেমে পড়েছিল, আর সেটা যেহেতু উড়ে অনেকটা দূরে চলে গিয়েছিল, বাচ্চা মেয়েটির নাম বুঝেই সেটার পেছনে দৌড়াতে শুরু করে। আর অবশেষে যখন সে বেলুনটি নিয়ে অনু আবারও গাড়ির কাছে আসে, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে, কারণ অশোক এবং অর্চনা ততক্ষণে গাড়িটা নিয়ে সেখান থেকে অনেকটা দূরে চলে এসেছে। অনুর গাড়ি না পেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে সেখান থেকে একটি গাড়ি যেতে শুরু করে, আর ছোট্ট একটা মেয়েকে রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারা গাড়ি থামায় এবং বুঝতে পারে হয়তোবা মেয়েটি হারিয়ে গেছে। এই জন্য অনুকে এসে তারা গাড়িতে উঠিয়ে নেয়, যে মেয়েটিকে হয়তোবা তারা পুলিশ স্টেশনে দিয়ে আসলে সে তার বাবা মাকে খুঁজে পাবে। যাওয়ার সময় অনু তার বাবার ব্যাপারে সেই দুইজন লোককে সব ডিটেলস বলতে থাকে। ঠিক তখনই সেই দুইজন লোক জানতে পারে তার বাবা একজন বিজনেসম্যান, আর এতে করেই তাদের লোভে পেয়ে বসে। তারা ভাবে, মেয়েটিকে যদি আমরা পুলিশ স্টেশনে দিয়ে আসি তাহলে আমরা কি পাবো, আমাদের কোনো লাভই হবে না। এর থেকে ভালো আমরা মেয়েটিকে তার বাবার কাছে দিয়ে আসবো, এতে করে সে আমাদের ভালো টাকা পয়সা দিতে বাধ্য হবে। আর এরপরেই তারা অনুকে পাওয়ার পরে কিডন্যাপার হয়ে যায় এবং অনুকে নিয়ে তাদের বাসায় একটা রুমে আটকে রাখে। কিছুক্ষণ পরেই যখন অনুকে সেখান থেকে খাবার দিতে যাবে তারা, সে দেখতে পায় রুমের ভেতরে অনু নেই। সেই লোকটা ভাবে অনু হয়তোবা পালিয়ে গেছে। আসলে অনু সেখানকার একটি আলমারিতে লুকিয়েছিল। যখনই সেই লোকটা অনুকে খুঁজতে শুরু করে, আর এই সুযোগে অনু সেই রুম থেকে পালিয়ে যায়। সেই লোকটা জানালা দিয়ে দেখতে পায় অনু রাস্তা দিয়ে পালিয়ে চলে যাচ্ছে। অনুকে দেখা যায় দৌড়ে দৌড়ে সে একটা অটো স্ট্যান্ডে চলে আসে, আর সেখানে দৌড়ে আসতে আসতে সে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিল, এই জন্য সেখানে বসে সে রেস্ট নিচ্ছে। ঠিক তখনই দেখা যায় সেখানে একজন অটো চালক মহিলা বসে বসে খাবার খাচ্ছিল, যার নাম ছিল উমা। আর এই উমা আর কেউ নয়, রমেশের স্ত্রী। তার অনুকে দেখার পরে মায়া হয়, সে অনুকে ডেকে নিয়ে খাবার খাওয়ায় এবং তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। অনু উমাকে সবকিছু খুলে বলে।
সবকিছু শোনার পরে উমার অনেক মায়া হয়। এই জন্য সে রমেশকে কল করে আর বলে, আমি একটি ছোট্ট বাচ্চা মেয়েকে পেয়েছি। মেয়েটি তার বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে। তুমি যদি এখানে আসো, আমি তোমাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যাব, মেয়েটিকে পুলিশ স্টেশনে ফেরত দিয়ে আসবো। উমেশ বলে, ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণ পরে মানি আর উমেশ সেখানে চলে আসে, কিন্তু অনুকে দেখার পরে তারা অবাক হয়ে যায়, কারণ অরুণ এই বাচ্চা মেয়েটিকেই তাদের কিডন্যাপ করতে বলেছিল। অরুণ আগে থেকেই অন্য ছবি তাদেরকে দিয়ে রেখেছিল। এরপরে রমেশের মাথায় একটা আইডিয়া আসে। রমেশ মানিকে পাশে এনে বলে, চলো এই মেয়েটিকে আমরাই রেখে দেই, ওকে নিয়ে আমরা পুলিশ স্টেশনেও যাব না, এমনকি অরুণের কাছেও যাব না। মেয়েটির বাবার সব ঠিকানা যেহেতু আমাদের কাছে আছে, আমরা সরাসরি মেয়েটির বাবাকেই কল করব আর মেয়েটির বাবার কাছ থেকে টাকা চাইব। এটাই একমাত্র উপায়। মানিও অবশেষে রাজি হয়ে যায় আর এরপরেই নতুন একটা সিম কিনে সে অশোককে কল করে আর বলে, আপনার মেয়েকে চাইলে টাকা দিয়ে আপনার মেয়েকে ফেরত নিয়ে যান। অশোক বলে, আমার মেয়ে যে আপনাদের কাছে রয়েছে এটা আমি শিওর হব কি করে? মানি বলে, আপনাকে তো আমি চিনি না, আপনার মেয়ে সবকিছু বলেছে। ও যদি না বলতো তাহলে আমি আপনার ফোন নাম্বার কি করে পেলাম? আমি পার্কিং লটের একটা অ্যাড্রেস আপনাকে দিচ্ছি, সেখানে 50 লাখ টাকা নিয়ে চলে আসুন আর আপনার মেয়েকে ফেরত নিয়ে যান। এরপরেই অরুণকে দেখানো হয় যে আরো একটি মেয়ের সাথে কথা বলছিল, অর্থাৎ তাকে ব্ল্যাকমেল করছিল একইভাবে যেমনটা সে অর্চনার সাথে করেছিল। মেয়েটি কাঁদছিল, কিন্তু অরুণ বলে তাকে টাকা না দিলে এই ভিডিওটা তার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর এরপরেই দেখা যায় অর্চনা কল করে অরুণকে আর বলে, তুমি বলেছিলে তুমি আমার মেয়েকে কিডন্যাপ করনি, আর এখন ফোন করে টাকা দাবি করছো। অরুণ বারবার অর্চনাকে বোঝায় সে তার মেয়ে অনুকে কিডন্যাপ করেনি। অরুণ বলে, আমি প্ল্যান করেছিলাম, চেষ্টাও করেছিলাম তোমার মেয়েকে কিডন্যাপ করানোর জন্য, কিন্তু আমি সেটা পারিনি। তার আগেই তোমার মেয়েকে অন্য কেউ কিডন্যাপ করে নিয়েছে। অর্চনা তার কথা বিশ্বাস করে না। অরুণ বলে, তোমরা কোথায় যাচ্ছ? আমাকে একটু তোমাদের লোকেশনটা শেয়ার করো। এইদিকে অশোক চলে আসে তার অফিসেরই একটি মেয়ের সাথে দেখা করতে এবং সেই মেয়েটিকে সে অর্ডার দেয় ক্যাশ টাকা অ্যারেঞ্জ করার জন্য। কিছুক্ষণ পরে টাকা অ্যারেঞ্জ হওয়ার পরে অশোক এবং অর্চনা সেই লোকেশনে যেতে থাকে, অর্থাৎ পার্কিং লটে যেখানে মানি তাদের যেতে বলেছিল। এদিকে মানি কল করে চিদাম্বরমকে, বলে, বস আমি আপনার পার্সেলটা উদ্ধার করতে পারিনি, কিন্তু সেই পার্সেলের যে দাম অর্থাৎ 50 লাখ টাকা সেটা আমি আপনাকে দিয়ে দেব। এরপরে মানি তাকে সেই পার্কিং লটের ঠিকানাটা দিয়ে দেয় আর বলে, এখানে চলে গেলে অশোক নামের একজন লোক আপনাকে 50 লাখ টাকা দিয়ে দেবে, আপনি শুধু তাকে বলবেন তোমার বাচ্চা ঠিক রয়েছে। চিদাম্বরম বলে, এখানে বাচ্চা আসলো কোত্থেকে? মানি বলে, এখানে বাচ্চা নয়, বরং এটা একটা কোড ল্যাঙ্গুয়েজ। চিদাম্বরম বলে, ঠিক আছে, টাকা পাওয়ার পরে তুমি তোমার গার্লফ্রেন্ডকে সেখান থেকে নিয়ে যেও। এদিকে অশোক সেখানে আসার সময় অলরেডি কারণকে কল করে পুরো বিষয়টা ক্লিয়ার করেছে, আর কারণও তার একটি টিমকে পাঠিয়ে দিয়েছে। মানি যে পার্কিং লটে এসেছে অর্থাৎ সেই শপিং মলের সিসিটিভি রুমে চলে আসে আর সিসিটিভি রুম থেকেই পুরো ব্যাপারটা মনিটর করতে থাকে, যাতে করে অনুকে পাওয়ার পরপরই তারা সেই কিডন্যাপারকে ধরে ফেলতে পারে। এদিকে কিছুক্ষণ পরেই চিদাম্বরম তার গ্যাং নিয়ে সেই পার্কিং লটে চলে আসে। অন্যদিকে আগে থেকে সেখানে মানিকে দেখা যায়, কিন্তু সেই পার্কিং লটের এক কোনায় সে লুকিয়েছিল। যখনই চিদাম্বরম এবং অশোক দুজনে সেখানে চলে আসে, মানি অশোককে কল করে আর বলে গাড়ি থেকে একজন লোক নামবে এবং তাকে টাকার ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য। এরপরে সে চিদাম্বরমকেও বলে যে টাকা নিয়ে আসার জন্য। এরপরেই চিদাম্বরমের একজন লোক অশোকের কাছে চলে যায় আর টাকার ব্যাগটা নিয়ে আসে। এছাড়া আপনার মেয়ে যে ভালো রয়েছে সেই কোড ল্যাঙ্গুয়েজটাও বলে। অশোক এরপরে সেখান থেকে চলে আসে। অন্যদিকে চিদাম্বরম মানিকে কল করে আর বলে, আমার টাকা আমি পেয়ে গিয়েছি, তোমার গার্লফ্রেন্ডকে আমি এখানে ছেড়ে দিয়ে যাচ্ছি। এরপরেই দেখা যায় রেখা চলে আসে মানির কাছে। মানি আর রেখা সেখান থেকে দ্রুত চলে আসে। এদিকে অশোক কল করে কারণকে আর বলে, টাকা তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার মেয়েকে এখনো আমি ফেরত পাইনি। অশোকের কথা শুনে পুলিশ টিম সাথে সাথে সেখানে চিদাম্বরমের ভ্যানটাকে আটকে দেয় এবং তাকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে, অনু কোথায়, বাচ্চা মেয়েটি কোথায়? চিদাম্বরম অবাক হয়ে যায়, বলে, এখানে বাচ্চা মেয়ে আসলো কি করে? মানি আমাকে এখানে আসতে বলেছে আর মানির কথাই আমি টাকাটা নিয়েছি। এছাড়া এই টাকাটা আমি ওর কাছে পাওনা ছিলাম আর এই টাকার বিনিময়ে আমি ওর গার্লফ্রেন্ড রেখাকে ছেড়ে দিয়েছি। আমি এই ব্যাপারে কিছুই জানি না। অন্যদিকে দেখা যায় মানি এবং রেখা বাইক দিয়ে কোথাও চলে যাচ্ছিল। ঠিক তখনই অশোক থেকে বারবার কল করছিল, কিন্তু বাইকে থাকার কারণে মানি তার কলটাই রিসিভ করে না। যেহেতু অশোকের কল মানি ধরছিল না, অশোক তাদের লোকদের মানির নাম্বার আগেই দিয়ে রেখেছিল আর সেটাই তারা ট্রেস করে মানি আর রেখার কাছে পৌঁছে গিয়েছিল এবং তাদের গান পয়েন্টে আটকে রাখে। কিছুক্ষণ পরে সেখানে অশোকও চলে আসে আর মানিকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? কিন্তু মানি কিছুই বলে না। এরপরে অর্চনাও সেখানে চলে আসে এবং হাত জোর করে রিকোয়েস্ট করে, আমার একমাত্র মেয়েটিকে তুমি ফিরিয়ে দাও।
ঠিক তখনই মানি একটা শকিং ব্যাপার অশোক এবং অর্চনাকে বলে। সেটা হচ্ছে, আপনার মেয়ে অনু আমাদের কাছে ছিল কিন্তু এখন নেই। ঘটনা আবারও একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে উমা যখন ঘরে একা একা খাবার বানাচ্ছিল তখনই ছোট্ট মেয়ে অনু সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। অনু ভেবেছিল তারাও তাকে কিডন্যাপ করেছে। মানি আর রমেশ কিছুক্ষণ পর বাসায় আসার পরে যখন জানতে পারে বাচ্চা মেয়েটি পালিয়ে গেছে, ঝকা করতে থাকে যে ছোট্ট একটা বাচ্চাকে সে দেখে রাখতে পারে না। এদিকে অশোক অর্থাৎ মেয়েটির বাবার সাথে তারা অলরেডি ডিল করে ফেলেছে। এখন তারা কি করবে? মেয়েটিকে তারা কোথায় পাবে? এরপরেই রমেশ এবং মানি পাশেরই দোকান থেকে একটি সিসিটিভি ফুটেজ দেখতে পায়, যেখানে অনু তাদের বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। আর এরপর একটা সময় হোঁচট খেয়ে পড়ে গেলে সেখানে চলে আসে তৃতীয় লিঙ্গের দুইজন লোক অর্থাৎ হিজড়া, এবং তারা ছোট্ট মেয়েটির সাথে কথা বলতে থাকে। আর এটা দেখে মানি এবং রমেশ বুঝতে পেরে যায় অনুকে তারাই নিয়েছে। মানি এবং রমেশ তৃতীয় লিঙ্গের একজন লোকের সাথে কথা বলতে থাকে এবং সেই ঘটনার বর্ণনা করে তাদেরও বর্ণনা দেয়, যার ফলে তৃতীয় লিঙ্গের সেই লোকটি আরও একজনের নাম্বার দেয়। মানি তাকে কল করে এবং সেই তৃতীয় লিঙ্গের লোকটা বলে হ্যাঁ, সে এবং অন্য একজন রাস্তায় একটি বাচ্চা মেয়েটিকে পড়ে থাকতে দেখেছিল এবং তারা তার সাথে কথাই বলেছে। ঠিক তখনই একজন মহিলা সেখানে চলে আসে আর সে আমাদের বলেছে এই বাচ্চা মেয়েটি তার, সেই মেয়েটিকে নিয়ে গেছে। আর এরপরেই তারা রেখাকে ছাড়ানোর জন্য সেই প্ল্যানটা করে এবং অশোকের কাছ থেকে টাকা নেয়। এরপরে একটু সময় তারা অশোককে পুরো ঘটনা খুলে বলে এবং জিজ্ঞেস করে আপনি বরং একবার আপনার স্ত্রী অর্চনাকে কল করুন এবং জিজ্ঞেস করেন সে কি আপনার মেয়ের ব্যাপারে সত্যি কিছু জানে কিনা। কিন্তু অশোকও তার কথা বিশ্বাস করে না। আসলে অশোক অনুর পরিবর্তে মানির গার্লফ্রেন্ড রেখাকে উঠিয়ে নিয়ে এসেছিল। অশোক বলতে থাকে এসব আমাকে বোঝাতে এসো না, তুমি আমার মেয়ে অনুকে দিয়ে তোমার গার্লফ্রেন্ড রেখাকে নিয়ে যাও। এদিকে অর্চনা পুরাতন একটা বিল্ডিং এসে এদিক ওদিক উকিঝুঁকি মারতে থাকে। তখনই কেউ একজন অর্চনাকে জাপটে ধরে সেখান থেকে বের করে দিতে চেষ্টা করে। ঠিক তখনই দেখা যায় সেটা ছিল অরুণ। অরুণ অর্চনাকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার আড্ডা পর্যন্ত চলে এসেছো। অর্চনা কাঁদতে কাঁদতে হাত জোর করে রিকোয়েস্ট করে যে আমার ছোট্ট মেয়েটাকে তুমি ছেড়ে দাও। অরুণ রেগে গিয়ে বলে আমি তোমাকে কতবার বলেছি তোমার মেয়ে আমার কাছে নেই। তোমার মেয়ে যদি অনু আমার কাছেই থাকতো আমি এতক্ষণে তোমার হাজবেন্ডকে ফোন করে তার কাছ থেকে টাকা নিয়ে তোমার মেয়েকে ছেড়ে দিতাম, আমার কথা বিশ্বাস করো। এদিকে দেখা যায় অশোককে আননোন নম্বর থেকে একটি লোক কল করে আর তাকে বলে আপনার মেয়ে আমার কাছে, আমাকে 1 কোটি টাকা দিয়ে আপনি আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে যান। অশোক রেগে যায় আর বলে তোমরা কয়জন মিলে আমার মেয়েকে কিডন্যাপ করেছো আর কয়জন মিলে আমাকে ব্ল্যাকমেল করেছো? আসলে আমার মেয়ে কার কাছে রয়েছে? এছাড়া তোমার কাছে কি প্রমাণ রয়েছে যে আমার মেয়ে অনু তোমার কাছেই রয়েছে? লোকটা তখনই অশোককে একটা ভিডিও পাঠিয়ে দেয় যে ভিডিওতে অনু ঘুমিয়েছিল। এরপরেই অশোককে বলে যদি তুমি সময় মতো আমাকে টাকা না দাও তাহলে তোমার মেয়ে চিরদিনের মতো ঘুমিয়ে যাবে। এরপরে অশোক অর্চনাকে কল করে পুরো বিষয়টা খুলে বলে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে অর্চনা অশোককে বলে আপনি প্লিজ এই বিষয়টা পুলিশকে জানাবেন না, এই বিষয়টা আমরাই হ্যান্ডেল করে ফেলবো। পুলিশকে জানালে কিডন্যাপার হয়তোবা ভড়কে যেতে পারে, অন্যর কোনো ক্ষতি করে ফেলতে পারে তারা। এদিকে আরো একটা টুইস্ট দেখা যায়, সেটা হচ্ছে মানি এবং রমেশ তারা অর্চনার পিছু করছিল, কারণ তারা আগে থেকেই সন্দেহ করছিল যে অর্চনায় হয়তোবা নিজের মেয়েকে কিডন্যাপ করে এই নাটকটা সাজাচ্ছে, এই জন্য তারা তার পিছু করছিল। অন্যদিকে দেখা যায় মানি আর রমেশকে অন্য একটা লোক ফলো করছিল, আর এই লোকটা একজন পুলিশ অফিসার। এর কিছুক্ষণ পরেই দেখা যায় অর্চনা সেই টাকার ব্যাগটা নিয়ে কোথাও চলে আসে। টাকার ব্যাগ এবং স্কুটিটা সে কোথাও রেখে দেয়। আসলে এই পুরো প্ল্যানটাই ছিল সেই কিডন্যাপার অশোককে বলেছিল টাকাটা পাঠাতে হবে তার স্ত্রী অর্চনাকে দিয়ে। এছাড়া টাকাটা যেখানে রাখা হবে তার পাশে একটা বাইক বা স্কুটিও রাখতে হবে, আর সেটাই অশোক করেছিল। কিছুক্ষণ পরে হেলমেট পরে একজন লোক সেখানে চলে আসে, টাকার ব্যাগ আর স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়। এতে অর্চনা টেনশনে পড়ে যায়। অশোক বলে টেনশন করো না, সেই টাকার ব্যাগের ভেতরে আমি একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, ও যেখানেই যাবে আমি ওদেরকে ফলো করব। এরপরেই অর্চনা এবং অশোক তারা দুজনেই সেই স্কুটিটিকে ফলো করতে থাকে এবং তাদের দুইজনকে ফলো করতে থাকে মানি আর রমেশ। এছাড়া তাদেরকে ফলো করতে থাকে সেই পুলিশ অফিসার। এদিকে সেই জিপিএস লোকেশনটা ফলো করে অশোক একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে দেয় এবং অর্চনাকে গাড়িতে একাই রেখে সে একটি পুরাতন বিল্ডিং এ চলে যায়। অশোক সেখান থেকে যাওয়ার সাথে সাথে অর্চনা
অরুণকে একটি মেসেজ পাঠায় যে ব্যাগের ভিতরে জিপিএস রয়েছে। মেসেজটা দেখার পরেই অরুণ অর্চনাকে কল করে আর বলে, তুমি কোন জিপিএস এর কথা বলছো? অর্চনা বলে, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে ব্ল্যাকমেল করে যে টাকাটা নিয়েছো সেই টাকার ব্যাগের ভেতরে জিপিএস রয়েছে। অরুণ বলে, আমি তোমাকে কতবার বললে তুমি বিশ্বাস করবে? তোমার মেয়ে অনুকে আমি কিডন্যাপ করিনি, সে আমার কাছে নেই, আর এর জন্য আমি তোমার হাজবেন্ডকে ব্ল্যাকমেল করিনি, কোনো টাকার ব্যাগও আমার কাছে আসেনি। অর্চনা কাঁদতে থাকে, তাহলে আমার মেয়েটা কোথায়? সে ভাবতে থাকে অরুণ যদি কিডন্যাপ না করে তাহলে কে করলো। এদিকে সেই পুরাতন বিল্ডিং এর ভেতরে যাওয়ার পরে অশোক তার সেই জিপিএস ট্র্যাকারটা দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে কিডন্যাপার সেই জিপিএস ট্র্যাকারটা সেখানে ফেলে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে চলে গেছে। এছাড়া আশেপাশে সে অনুকেও দেখতে পায় না। অশোক অর্চনার কাছে ফিরে আসে এবং পুরো বিষয়টা খুলে বলে যে কিডন্যাপার হয়তোবা তাদের প্ল্যানটা জেনে গেছে আর এই জন্য টাকার ব্যাগটা নিয়ে গেছে, জিপিএস ট্র্যাকারটা ফেলে রেখে গেছে। এছাড়া আশেপাশে তাদের মেয়ে অনুও নেই। কিছুক্ষণ পরেই সে কিডন্যাপার কল করে অশোককে আর বলে, তোমাকে বলেছিলাম এই ধরনের কোনো কিছু না করতে, তুমি কি ভেবেছিলে তুমি এগুলো করবে আর আমি বুঝতে পারবো না? যাই হোক, আমার টাকা আমি পেয়ে গেছি, একটু পরে আমি তোমাকে একটা ঠিকানা দেব, সেখানে গেলে তুমি তোমার মেয়েকে পেয়ে যাবে। এদিকে ছোট্ট অনুকে রাতের বেলা একটি বাস স্ট্যান্ডে একা বসে থাকতে দেখা যায় আর সেই কিডন্যাপার অশোক এবং অর্চনাকে সেই বাস স্ট্যান্ডের ঠিকানায় দিয়েছিল সেখানে যে অনুকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরেই যখন অশোক এবং অর্চনা সেখানে পৌঁছায় অর্থাৎ সেই বাস স্ট্যান্ডে, সেখানে তারা অনুকে দেখতে পায় না। তারা আবারও পাগলের মতো হয়ে যায়। ঠিক তখনই পুলিশ অফিসার কারণ কল করে অশোককে আর বলে, তোমাদের বলেছিলাম ব্ল্যাকমেলার তোমাকে যাই বলবে না কেন তুমি আমাকে বলবে, কিন্তু আমি খেয়াল করেছি তোমরা আমাকে না বলে অনেক কিছু করে ফেলেছো। আসলে আমার একজন অফিসার তোমাদেরকে অনেকক্ষণ ধরেই ফলো করছে আর তারা এটা খেয়াল করেছে যে তোমাদের অনেকক্ষণ যাবৎ মানি আর রমেশ পিছু করছে, হয়তোবা তোমাদের মেয়ে তার কাছেই রয়েছে। কথা শুনে অশোক রেগে যায় আর মানিকে সাথে সাথে কল করে আর বলে, তুমি কি আমার সাথে গেম খেলছো? যদি গেম খেলে থাকো তাহলে তুমি ভুল করছো, কারণ তুমি জানো না আমি তোমার কি অবস্থা করব আর তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা করব। তুমি আমার মেয়েকে তোমার কাছে রেখে তুমি আমাকে ঘোরাচ্ছ। মানি বলে, স্যার আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনাদের পিছু করছি কারণটা হচ্ছে আমি চাই রেখাকে মুক্ত করতে আর আপনার মেয়েকে উদ্ধার করতে আমি আপনাকে সহায়তা করতে চাই, এই জন্যই আমি আপনাদের পিছু করছি। কিন্তু অশোক তার কথা বিশ্বাস করে না, সে ফোনটা কেটে দেয়। তখনই সেখানে ফিলিং স্টেশনের সেই ছেলেটি আসে যার সাথে মানি এবং রমেশ একটু আগে ঝগড়া করে বাইকে তেল ভরে টাকা না দিয়ে সেখান থেকে চলে এসেছিল। সেই ছেলেটা যখন বাইক দিয়ে অন্য কারোর সাথে সেদিক দিয়ে যাচ্ছিল তখন মানি আর রমেশকে দেখে চিনতে পেরে যায়। বাইক থামে সেই লোকটাকে বলে, ভাই এরাই ফিলিং স্টেশনে আমার সাথে ঝগড়া করেছিল, টাকা না দিয়ে চলে এসেছিল। সেই লোকটা একটা চাকু দিয়ে তাদের ভয় দেখাতে থাকে আর বলে, এখনই টাকা দিয়ে দাও। ঠিক তখনই মানি একটা জিনিস খেয়াল করে, সেই লোকটার কপালে একটা কাটা দাগ ছিল। আর তখনই তার একটা জিনিস মনে হয়, যখনই হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখেছিল যে লোকটা ভ্যান চুরি করছিল তার কপালেও ঠিক একই রকম একটা কাটা দাগ রয়েছে। মানি বুঝতে পেরে যায় হয়তোবা এই লোকটাই সেই ভ্যানটা চুরি করেছে, অর্থাৎ এই হচ্ছে মারি যে চিদাম্বরের কাছে আগে কাজ করত। মানি নিশ্চিত হয়ে যাওয়ার পরেই মারিকে প্রচন্ড মারধর করে, চাকু দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়। অবশেষে ভয় পেয়ে মারি তাদেরকে একটা জায়গায় নিয়ে আসে এবং কোকেনের সেই পার্সেলটা তাদের ফেরত দিয়ে দেয়। মানি সেই পার্সেলটা নিয়ে আসে চিদাম্বরমের কাছে আর বলে, বস আপনি তো আমার কথা বিশ্বাস করেননি, এই পার্সেলটা মারির কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। মানি বলতে থাকে, আপনি যদি তখন আমার কথা বিশ্বাস করে আমাকে একটু সাপোর্ট করতেন তাহলে আমি এত ঝামেলার মধ্যে পড়ে যেতাম না। এছাড়া সে অশোক এখনো বিশ্বাস করতে পারছে না যে অনু আমাদের কাছে নেই, সে এটাই ভাবছে যে অনুকে আমরা কিডন্যাপ করে বসে আছি, এখন আমি সেই বাচ্চা মেয়েটাকে কোথায় খুঁজবো। ঠিক তখনই দেখা যায় চিদাম্বরমের লোক অনুকে সেখানে নিয়ে আসে। মানি অবাক হয়ে যায় আর বলে, এই বাচ্চাটা আপনার কাছে কি করে আসলো? তখন চিদাম্বরম বলতে থাকে, আসলে রাত করে আমার এক লোক সেদিক দিয়ে যাচ্ছিল, বাস স্ট্যান্ডে ছোট্ট মেয়েটিকে একা বসে থাকতে দেখে এবং বাচ্চা মেয়েটিকে সে চিনে ফেলে। এরপরে আমাকে ভিডিও কল দেয় আর আমি মেয়েটিকে দেখার পরেই আমার কাছে নিয়ে আসতে বলি। আমি ভেবেছিলাম এই মেয়েটির বাবাকে কল করে ওকে জিম্মি করে আমি আমার টাকা আদায় করব, কিন্তু এখন তো আমি আমার পার্সেল পেয়ে গেছি, তুমি বাচ্চা মেয়েটিকে নিয়ে যাও এবং ওর বাবার কাছে ফিরিয়ে দাও। মানি তখনই বাচ্চা মেয়েটিকে নেওয়ার পরে অরুণকে কল করে আর বলে, মেয়েটি আমার কাছে রয়েছে, তুমি অশোককে কল করো এবং টাকার বিনিময়ে মেয়েটিকে নিয়ে যেতে বলো। অরুণ বলে, তুমি আমাকে কেন কল করলে? তুমি চাইলে নিজেও কল করতে পারতে, নিজেই পুরো টাকাটা রেখে দিতে পারতে। মানি বলে, অশোক আমার বিষয়টা জেনে গেছে, আমার গার্লফ্রেন্ড ওর কাছে জিম্মি রয়েছে, আমি যদি ওকে অনুকে ফেরত দেই আমি শুধুমাত্র আমার গার্লফ্রেন্ড রেখাকে ফেরত পাবো, আমার কিছু টাকাও প্রয়োজন। আর আমি এই জন্যই তোমাকে বলছিলাম তুমি অনুর বাবাকে কল করে
টাকা চাও, আর সেখান থেকে কিছু টাকা তুমি আমাকেও দেবে। অরুণ রাজি হয়ে যায়। এরপরে মানি অরুণকে একটা জায়গায় আসতে বলে অনুকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর অরুণ সেখানেও চলে আসে, কিন্তু অরুণ যখনই অনুকে নিয়ে সেখান থেকে চলে যাবে মানি তাকে যেতে দেয় না। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে মানি এখানে আসার আগেই অশোককে কল করেছিল এবং অনুকে অশোকের সাথে কথা বলিয়ে দিয়েছিল। ছোট্ট মেয়ে অনু বলে দিয়েছিল যে মানি তাকে কিডন্যাপ করেনি, বরং মানি তাকে বাঁচিয়েছে এবং সে একটি ঠিকানাও বলে দেয়। আসলে মানি চাইছিল অরুণ, অর্থাৎ যে কিডন্যাপার, তাকে ধরিয়ে দেওয়ার জন্য, আর এই জন্যই সে অরুণকে প্ল্যান করে সেখানে আসতে বলে। কিন্তু অরুণ যখনই বুঝতে পারে যে মানি তাকে বাচ্চা না দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, মানি আর অরুণ সেখানে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পরেই সেখানে অশোক চলে আসে আর সে দেখতে পায় নিজের মেয়ে অনুকে। এছাড়া মানি আর অরুণ যে লড়াই করছে সেটাও সে দেখতে পায়। অরুণ অশোককেও মারধর করতে থাকে। এরপরে একটা সময় অরুণের মাথায় আঘাত করে বসে মানি, আর অরুণ সেখানেই মারা যায়। অশোক অবশেষে এত ঝামেলা এবং ঝক্কির পরে নিজের মেয়ে অনুকে ফিরে পায়, তাকে জড়িয়ে ধরে। এরপরে অশোক মানিকে জিজ্ঞেস করে, ওটি যাওয়ার সময় তোমরাই তো প্ল্যান করে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করিয়েছিলে যাতে করে আমার মেয়েকে কিডন্যাপ করতে পারো, তাই না? মানি স্বীকার করে নেয়, হ্যাঁ, তারা ইচ্ছে করেই সেই কাজটা করেছিল। কিন্তু যখন তারা অনুকে গাড়ি থেকে উঠাতে যাবে তখন গাড়িতে অনু ছিল না। তখনই অশোক জিজ্ঞেস করে, আমার মেয়েকে কিডন্যাপ করার কথা কে বলেছে? তখন মানি অরুণের কথা বলে দেয়। অশোক ভাবতে থাকে এই পুরো বিষয়টার পেছনে অরুণই ছিল। অশোক মানিকে সান্ত্বনা দেয়, বলে আমি বুঝতে পেরেছি তুমি অরুণকে মারার ফলে কোনো অপরাধ করনি। এরপরে অশোক পুলিশ অফিসার কারণের সাথে কথা বলে এবং পুরো বিষয়টা খুলে বলে। মানিকে পুলিশ অফিসার কারণ থানায় নিয়ে আসে আর বলে, তুমি টেনশন করো না, তুমি সেলফ ডিফেন্সের জন্য অরুণকে মেরে ফেলেছো, আর যাকে মেরেছো সে একজন ব্ল্যাকমেলার, আর তোমার যাতে বেশি শাস্তি না হয় সে বিষয়টা আমি দেখব। তখনই মানি কারণ এবং অশোককে একটা শকিং ব্যাপার এবং একটা টুইস্ট বলে। সেটা হচ্ছে সে এবং তার বন্ধু রমেশ যখন অশোক এবং অর্চনাকে ফলো করছিল যে আসলে বাচ্চাটা কোথায়, কে বাচ্চাটাকে কিডন্যাপ করেছে এবং আসল ব্ল্যাকমেলারকে, তখনই তারা একটা শকিং ব্যাপার জানতে পারে। আর সেটা হচ্ছে অশোকের কাছ থেকে ব্ল্যাকমেল করে 1 কোটি টাকা যে নিয়েছিল এবং যে টাকার ব্যাগের ভেতরে জিপিএস ট্র্যাকার দেওয়া ছিল সেটা আর কেউ নয়, সেটা ছিল অশোকেরই একজন এমপ্লয়ি। এই মেয়েটি অশোকের কোম্পানিতে কাজ করে, আর কয়েক বছর আগে একটি কাজে ব্যর্থ হওয়ার জন্য অশোক তাকে প্রচন্ড বকাঝকা করেছিল। আর সেই থেকে মেয়েটির মনে একটা ক্ষোভ জমে যায়। মেয়েটি ভাবছিল কোনোভাবে অশোককে শায়েস্তা করার জন্য। ঘটনাক্রমে তৃতীয় লিঙ্গের মেয়েগুলো যখন রাস্তায় অনুকে পড়ে থাকতে দেখে, ঠিক ওই সময়টাতে সেই দিক দিয়ে যাচ্ছিল এই মেয়েটি, যার নাম ছিল রূপা। আর রূপা মেয়েটিকে দেখার পরেই চিনতে পেরে যায়, আর এরপরেই সেই তৃতীয় লিঙ্গের সবাইকে বলে যে এই মেয়েটির মা সে, এবং অনুকে তার সাথে নিয়ে আসে। আর অনু যেহেতু অজ্ঞান ছিল সেই অবস্থাতে একটা ভিডিও করে নেয়, আর ভিডিওটা অশোককে পাঠায় এবং ভয়েস চেঞ্জার দিয়ে অশোককে কল করে। আর ছেলে ভয়েস দিয়ে বলে যে তার মেয়ে তার কাছে রয়েছে, 1 কোটি টাকা দিতে হবে এবং মেয়েটাকে ফেরত নিয়ে যাবে। আর এই মেয়েটি আগে থেকেই জানতো যে ব্যাগের ভেতরে জিপিএস ট্র্যাকার রয়েছে, কারণ অশোক তাকে তার অফিস থেকে ক্যাশ টাকা অ্যারেঞ্জ করতে বলেছিল, এছাড়া জিপিএস ট্র্যাকার অ্যারেঞ্জ করতে বলেছিল, আর এই জন্য মেয়েটি আগে থেকেই জানতে পেরেছিল। অন্যদিকে রমেশ তাকে ফলো করে এই বিষয়টা জেনে ফেলেছিল। আর এরপরে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। যাই হোক, এরপরে অশোক এবং পুলিশ অফিসাররা সেই মেয়েটিকে অ্যারেস্ট করে এবং মেয়েটির কাছ থেকে সেই 1 কোটি টাকা উদ্ধার করে। অশোক মানিকে বলে, তুমি আমার মেয়েকে উদ্ধার করতে সহায়তা করেছো, এছাড়া এই টাকাগুলো তোমার এখান থেকে যত টাকা ইচ্ছে তুমি নিয়ে যেতে পারো। মানি বলে, না, আমার কোনো টাকা লাগবে না, আমি যদি এখান থেকে টাকা নেই তাহলে আমি নিজেও একজন ব্ল্যাকমেলার হয়ে গেলাম, আর আমি রাতে ঘুমাতে পারবো না। আমি আমার গার্লফ্রেন্ড রেখাকে পেয়ে গেছি, আমার এটাই যথেষ্ট। আর এভাবেই ছোট্ট অনু অবশেষে তার পরিবারের কাছে ফিরে আসে। অন্যদিকে অর্চনাও ব্ল্যাকমেলার অরুণের হাত থেকে রক্ষা পায়। শুধু অর্চনা নয়, অরুণের হাত থেকে রক্ষা পায় যাদেরকে অরুণ ব্ল্যাকমেল করছিল। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।